প্রিয় শিক্ষার্থী, সামনেই এসএসসি 2022। তোমরা নিশ্চয়ই বাসায় পড়াশোনা করছো, প্রিপারেশন নিচ্ছ। তবে প্রিপারেশনের সময় একটু সাজেশন হলে ভালো হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এসএসসি সাজেশনের ফিজিক্সের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের তোমাদের শর্ট সিলেবাস যে পরীক্ষা হবে সেই শর্ট সিলেবাসের 8টা অধ্যায়ের ওপর আমরা কিছু কথা বলবো, কিছু টপিক তোমাদের বেছে দেব, ইম্পর্টেন্ট টপিক, এবং কিছু বোর্ড প্রশ্ন বেছে দেব যেগুলো মিনিমাম তোমাকে পড়তেই হবে। তুমি যদি প্রিপারেশান মনে করো যে এই অধ্যায়টা আমার একটু কঠিন লাগে, সেই অধ্যায়ে তুমি এই সাজেশনটা ফলো করতে পারো, বা প্রত্যেকটা অধ্যায়ে তুমি ফলো করতে পারো। তবে এখানে সাজেশনে যা দিব এটা মিনিমাম তোমাকে পড়তেই হবে। তুমি এর চেয়ে বেশিও পড়তে পারো, এখানে সাজেশনে যেগুলো দিব এর চেয়ে কিন্তু কোনো কম পড়া যাবে না। তো আসো আমরা একটা একটা করে অধ্যায়ে যাব। তো তোমাদের প্রথমেই যে অধ্যায়টা ছিল ভৌত রাশি পরিমাপ, এই অধ্যায়টা থেকে আমি সাজেস্ট করছি যে সৃজনশীলের প্রিপারেশন নেওয়ার দরকার নাই, কারণ তোমাদের আরও অনেক ভালো ভালো চ্যাপ্টার আছে সৃজনশীল লেখার মতো। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন আসলে সেটা অনেকের কাছেই ঝামেলা মনে হয়। প্র্যাকটিক্যাল একটা চ্যাপ্টার, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, পরিমাপের ত্রুটি, এই টপিকগুলো তোমরা এমনিতেই দেখতে পারো এবং পুরো অধ্যায়টা একবার খুব সুন্দরভাবে তোমরা রিডিং করতে পারো। এমসিকিউ এর জন্যে 2-1টা এমসিকিউ তো এখান থেকে আসবেই আসবে। তবে সৃজনশীলের জন্যে কোনো প্রশ্ন এখান থেকে পড়ার দরকার নাই। এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতিবিদ্যা। এই গতিবিদ্যা অধ্যায়টা দিয়ে আমরা শুরু করছি। গতিবিদ্যা অধ্যায়টার কি কি টপিক তুমি রিভাইজ করবা, কোন কোন বোর্ড প্রশ্নগুলো একটু ফলো করবা, আসো আমরা একটু দেখে নেই। এখানে দেখো, গতিবিদ্যা অধ্যায়ের আগে আমরা দেখি কোন কোন টপিক তুমি পড়বা। এখানে দেখো 5টা টপিক আমি বেছে রাখছি। প্রথম টপিকের নাম হচ্ছে গ্রাফ থেকে সরণ বা দূরত্ব নির্ণয়। একটা গ্রাফ থাকবে এরকম, টাইম ভার্সেস ভেলোসিটির গ্রাফ, সেটা এরকম হতে পারে, আবার গ্রাফটা এরকম হতে পারে, আবার ওই গ্রাফটা এরকম হতে পারে, বিভিন্ন রকমের গ্রাফ হতে পারে। এই ভেলোসিটি ভার্সেস টি এর গ্রাফ থেকে আমরা সরণ নির্ণয় করব, দূরত্ব নির্ণয় করব। এই টপিকটা খুব ভালোভাবে পড়তে হবে এবং এই টপিকটাকে আমি 2টা স্টার দিচ্ছি। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। গ্রাফ তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো গ্রাফ থেকে সরণ নির্ণয়, এটা মনে রাখবা, যে কোনো গ্রাফ থেকে গ্রাফ দেওয়া থাকবে সেই গ্রাফটাকে অ্যানালাইসিস করতে হবে। এরকম একটা প্রবলেম যে তোমাকে দেওয়া থাকবে গ্রাফ, তুমি সেই গ্রাফটা অ্যানালাইসিস করে তোমাকে অনেক কিছু বের করতে বলবে, তার মধ্যে সরণ বা দূরত্ব বলবে। এখন এসো 2 নম্বর টপিকে। দেখো 2 নম্বর টপিক বলছে টেবিল থেকে গ্রাফ অঙ্কন ও বিশ্লেষণ। টেবিল থেকে গ্রাফ অঙ্কন ও বিশ্লেষণ, এটা কেমন? ব্যাপারটা এরকম, যে এরকম একটা টেবিল থাকবে, দেখবা প্রশ্নের প্রথমেই এরকম একটা টেবিল থাকবে যে টি বা এস, বা এরকম টি ভি, এরকম অনেকগুলো ডাটা দেওয়া থাকবে। বিভিন্ন টি এর জন্য বিভিন্ন এস, বিভিন্ন টি এর জন্য বিভিন্ন ভি, এরকম ডাটা দেওয়া থাকবে একটা টেবিলে। সেখান থেকে তোমাকে গ্রাফ অঙ্কন করতে হবে। পরীক্ষার হলে তোমরা গ্রাফটা খাতায় অঙ্কন করবা, বা গ্রাফ পেপার চেয়ে নিয়ে গ্রাফ পেপার অঙ্কন করবা। গ্রাফ পেপারে তোমরা গ্রাফটা আঁকবা এবং সেই গ্রাফটা বিশ্লেষণ করতে বলবে। বলতে গ্রাফের কোথায় ত্বরণ, কোথায় সমবেগ, কোথায় বল প্রয়োগ করা হয়েছে, কোথায় মন্দন হয়েছে, কোথায় বল প্রয়োগ করা হয়নি, এগুলো বিভিন্ন জিনিস তোমাকে কি করতে বলবে? অ্যানালাইসিস করতে বলবে। তো এই সংক্রান্ত টেবিল থেকে গ্রাফ অঙ্কন কিন্তু আমাদেরকে পড়তে হবে। তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ, পড়ছো, তখন এই ধরনের প্রবলেমগুলো তো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়বা। এই টপিকটাকে আমি দিচ্ছি 3 স্টার, এটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর টপিক এসে দেখা আছে বাঘ হরিণ। এটা বাঘ হরিণ দিয়ে তোমরা যারা 2 বছর ধরে ফিজিক্স পড়ছো, বাঘ হরিণ দেখেই তোমরা বুঝতে পারছো এটা কোন অঙ্কের কথা আমি বলছি। একটা বাঘ একটা হরিণকে ধরার চেষ্টা করছে, কতক্ষণ পর ধরবে, কোথায় গিয়ে ধরবে। আর শুধু যে বাঘই হরিণকে ধরার চেষ্টা করছে তা না, আমাদের ফিজিক্স বইয়ের মধ্যে একজন গাড়ি ধরার চেষ্টা করছে, কেউ ট্রেন ধরার চেষ্টা করছে, কোথাও বাস আর ট্রাকের মধ্যে রেস হচ্ছে, একজন আরেকজনকে ধরার চেষ্টা করছে বা একজন আরেকজনের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। 2টা বস্তু হয়তো গতিশীল, একজন সামনে থেকে গতিশীল, একজন পেছন থেকে গতিশীল। তাদের কখন দেখা হবে, কখন তারা মিলিত হবে, কখন একজন আরেকজনকে ধরে ফেলবে, এই ধরনের অঙ্কগুলো, যেটাকে আমরা একটু ভালোভাবে বলতে পারি ধাওয়া পাল্টা ধাওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া, এই টপিকটা তোমরা ভালোভাবে পড়বা। এই টপিকটাকে আমি 2 স্টার দিচ্ছি। 4 নম্বরে এসে বলছে গতির সাধারণ সমস্যা। গতির সাধারণ সমস্যা বলতে আমি বোঝাচ্ছি
ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই যে গতির চারটা সমীকরণ বা এস সমান ভিটি, এই সমীকরণগুলো দিয়ে একদম সিম্পল অঙ্ক, যেটা এই মনে করো আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, শেষ বেগ কত, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সরণ কত, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সরণ কত, এরকম যে 5টা রাশি আছে তোমাদের এস ইউ ভি এ টি, সুভাট নামে যে শব্দটা তোমরা পড়ছিলা, সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সময়, এই 5টা রাশির মধ্যে হয়তো কোনো 4টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে। যে একদম গতির সিম্পল অঙ্ক যেগুলো, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে, কারণ বড় বড় অঙ্কের মধ্যে কিন্তু সিম্পল অঙ্কগুলো করতে হয়। বড় বড় অঙ্ক করতে গেলে কিন্তু সিম্পল অঙ্ক করতে হয়। সাধারণত 2-3টা সিম্পল অঙ্ক মিলেই কিন্তু একটা বড় অঙ্ক তৈরি হয়, এটা করবা। আর একটা টপিক থাকছে পরন্ত বস্তু। পরন্ত বস্তুটাকে আমি 2 স্টার দিচ্ছি, গতির সাধারণ সমস্যাকে এটাকে 2 স্টার দিচ্ছি। পরন্ত বস্তুর একটা অঙ্ক আছে, যে অঙ্কটাকে আমি 3 স্টার দেব। অঙ্কটা বললেই তোমরা বুঝতে পারবা কোন অঙ্কের কথা আমি বলছি। অঙ্কটা ছিল এরকম যে একটা বস্তুকে ওপর থেকে ছেড়ে দেওয়া হলো, আর একটা বস্তুকে ওপর থেকে নিচ থেকে ওপরের দিকে নিক্ষেপ করা হলো। দেখবা এরকম অঙ্ক কিন্তু তোমরা করছো, একটা বস্তুকে ওপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর একটা বস্তুকে নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে, এই কতক্ষণ পর কোথায় তারা মিলিত হবে, এ ধরনের অঙ্ক কিন্তু ছিল। তো ওই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরন্ত বস্তুতে অবশ্যই করবা, অবশ্যই তোমরা করবা। এবং শুধু সৃজনশীল প্রশ্ন তোমরা রিভাইজ করবা না, আগে কনসেপচুয়াল রিভাইজ করবা। যখন রিভাইজ করবা তখন কনসেপচুয়াল রিভাইজ করবা, এবং কনসেপচুয়াল রিভাইজ করার পরে তোমরা সৃজনশীল পড়বা। এবং সৃজনশীলে এখানে আমি কয়েকটা বোর্ড তোমাদেরকে সাজেস্ট করছি। তোমাদের সবার কাছেই হয়তো টেস্ট পেপার বা শর্ট সিলেবাসের বই আছে, যেখানে বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করা আছে। ওইটা থেকে তোমরা কি করবা, রাজশাহী বোর্ড 2015-16, রাজশাহী বোর্ডের 15 সাল এবং 16 সালের প্রশ্ন দুইটা তোমরা প্র্যাকটিস করবা, অবশ্যই বুঝে প্র্যাকটিস করবা। আমি এখানে কিছু বোর্ড সাজেস্ট করে দিচ্ছি, মানে কিন্তু এই না যে এখান থেকে সরাসরি একটা প্রশ্ন আসবে। এই নিয়মগুলো ইম্পর্টেন্ট, এখানে যে সৃজনশীলগুলো আছে এই নিয়মগুলো ইম্পর্টেন্ট জন্য আমি এটা বেছে দিচ্ছি। এই নিয়মগুলো বুঝে করো, তাহলে পরে তুমি কমন পাবা। দেখো রাজশাহী বোর্ড তাহলে 2015-16 সালের প্রশ্ন দুটো সলভ করবা, কুমিল্লা বোর্ডের 15-16 আর 17 সালের প্রশ্ন দুটো সলভ করবা। কুমিল্লা বোর্ড 2016, 2017 এই দুটো প্রশ্ন তোমরা সলভ করবা। আর সিলেট বোর্ডের 15 আর 16 এই প্রশ্ন দুইটা সলভ করবা। মোটের ওপর বোর্ড থেকে 6টা প্রশ্ন তুমি করবাই, এর চেয়ে বেশি করতে পারো। ঢাকা বোর্ডের কিছু প্রশ্ন দেখতে পারো, দিনাজপুর বোর্ডের প্রশ্ন দেখতে পারো, বিভিন্ন রকম প্রশ্ন দেখতে পারো, কিন্তু এই 6টা বাদ দিবা না। এই 6টা খুব ভালোভাবে সলভ করবা পরীক্ষার আগে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে যাদের সব কিছু পড়া আছে, যারা সব কিছু রিভাইজ করার সময় পাবা, সাজেশন কিন্তু তাদের জন্য না। সাজেশন যারা টেনশনে আসো, ফিজিক্সটা নিয়ে একটু ল্যাগ ছিল, পড়া একটু কম হয়েছে, এটা নিয়ে একটু ভয় পাচ্ছ, তারা সাজেশনটা দেখবা এবং এগুলো করবা। কিন্তু সব স্টুডেন্টের জন্যই কিন্তু এই টপিকগুলো রিভাইজ করার সময় এই টপিকগুলো অবশ্যই তুমি খুব গুরুত্ব সহকারে পড়বা। এর বাইরে যেসব টপিক আছে সেসব দেখতে চাইলে দেখবা, কিন্তু এই টপিকগুলো খুব গুরুত্ব সহকারে দেখবা। এইবার আমরা চলে যাব বল অধ্যায়ে, তোমাদের 3য় অধ্যায় বল অধ্যায়ের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন বোর্ড প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা বলবো। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা বল অধ্যায়টা একটু দেখি। বল অধ্যায়ের কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং কোন কোন বোর্ড প্রশ্ন আমাদের দেখা উচিত। দেখো এখানে বল অধ্যায়ের 4টা টপিক বেছে রাখছি। একটা হচ্ছে এফ সমান এম এ, এই সূত্রটা তোমরা সবাই জানো, এবং এটাকেই ভাঙায় আবার এটা পাওয়া যায় যে এম ভি মাইনাস ইউ বাই টি বা এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এস। তো এই যে সূত্রগুলো সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে ভালোভাবে করতে হবে। মানে এফ সমান এম এর যাবতীয় যত অঙ্ক আছে সব তোমাকে করতে হবে, কারণ এখানে এক্স্যাক্টলি কোন অঙ্কটা সাজেশনে বলা উচিত সম্ভব না, যে কোন অঙ্কটা আসবে এটা বলা সম্ভব না। এফ সমান এম এ রিলেটেড সব অঙ্ক কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? যদি কেউ কোনো সাজেশনে বলে থাকে যে এই অঙ্ক আসবেই, তাহলে সেটা কিন্তু এক ধরনের ভণ্ডামি। আসলে এইভাবে প্রশ্ন কমন দেওয়া যাবে না যে এই প্রশ্নটা আসবেই। তোমাকে এই টপিকটা ক্লিয়ার করে সুন্দর করে পড়তে হবে, কারণ সৃজনশীল প্রশ্ন এটা মুখস্থ প্রশ্ন না। একটা সময় এরকম নিয়ম ছিল যে মুখস্থ কিছু প্রশ্নে দাগ দিয়ে দিলে যে এটা আসবেই এরকম বলা যেত। এখন আমাদেরকে সাজেশন বলতে আমরা বোঝাচ্ছি টপিক একটু কমাই দিচ্ছি, কোন টপিকগুলো তোমাদেরকে রিভাইজ করতে হবে,
কোন সালের প্রশ্নগুলো তোমরা একটু পড়বা সেইটা। এবং আমি মনে করি এটাই তোমাদের জন্য ইফেক্টিভ সাজেশন হবে। কেউ যদি কোথাও বলে যে এটা আসবেই ওটা আসবেই, এগুলো কথা বিশ্বাস করবে না, কারণ পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু তুমি কাউকেই খুঁজে পাবা না। পরীক্ষার হলে কিন্তু তোমাকে একাই পরীক্ষা দিতে হবে। দেখো, তারপর তুমি কি করবা, ভি ভার্সেস টি গ্রাফ থেকে এফ নির্ণয় করবা। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটার 3 স্টার, আগেরটাতে 2 স্টার দিলাম। ভি ভার্সেস টি গ্রাফ থেকে এফ নির্ণয় মানে এরকম একটা গ্রাফ থাকবে, এদিকে টি এদিকে ভি। আমরা জানি বল প্রয়োগ করলেই ত্বরণ সৃষ্টি হয়, তাহলে কোথায় বল প্রয়োগ করা হয়েছে, এখানে বল প্রয়োগ করা হয়েছে, বলের সাথে সাথে বেগ বাড়ছে। আবার এখান থেকে এইটুকুতে বল প্রয়োগ করা হয়নি, তাই বেগ বাড়ছে না, কমছেও না। আবার এইটুকুতে বল প্রয়োগ করা হয়েছে, তাই বেগটা কমছে। এখন এই ধরনের ভি ভার্সেস যে টি গ্রাফ, সেখান থেকে বের করা, কোথায় কোথায় বল প্রয়োগ হয়েছে সেটা বের করা, কোথায় কোথায় বল প্রয়োগ করা হয়নি সেগুলো বের করা, অর্থাৎ ভি ভার্সেস টি গ্রাফ থেকে এফ নির্ণয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখবা এই ধরনের প্রশ্ন বিভিন্ন সালে আসছে। 3 নম্বর টপিকটা আমি 5 স্টার দেব। ভরবেগের সংরক্ষণ সূত্র ও সংঘর্ষ। ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে আমি বোঝাচ্ছি এই সূত্রটা, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটা একটা সূত্রটা সাধারণ রূপ, অনেকভাবে এই সূত্রটা ব্যবহার হয়। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এবং এই সূত্র রিলেটেড যত অঙ্ক আছে তোমরা যা ক্লাসে যেসব তোমার টিচার যেসব অঙ্ক করাইছে এই সূত্র রিলেটেড সব অঙ্ক তোমরা রিভাইজ করবা, এবং সেই সাথে সংঘর্ষটা পড়বা। সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক এটা তোমরা সবাই জানো, কিন্তু পড়ার সময় এটা তোমাদেরকে বলা হয়েছে যে সংঘর্ষের আগে যদি ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে যদি ভরবেগের সমষ্টি সমান থাকে সেটা ভরবেগের সংরক্ষণ সূত্র। আবার সংঘর্ষের আগে যদি গতিশক্তির সমষ্টি আর সংঘর্ষের পর গতিশক্তির সমষ্টি যদি সমান হয় সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ। গতিশক্তির সমষ্টি যদি সমান না হয় তাহলে সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে তোমাকে প্রশ্নে বলবে যে সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, তখন তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে গতিশক্তির সমষ্টি বের করবা, আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি বের করে সমান হলে স্থিতিস্থাপক, না হলে অস্থিতিস্থাপক। আর একটা টপিক থাকে ঘর্ষণ, এটাকে 2 স্টার দিলাম। এটা এক ধরনের ফোর্স, ঘর্ষণ এক ধরনের বল যেটা কোনো বস্তুর গতিকে থামানোর চেষ্টা করে। এই যে এফ কে সমান মিউ কে আর এরকম সূত্র ছিল। তো ঘর্ষণ রিলেটেড যা কিছু তুমি পড়ছিলা সেটা অবশ্যই তুমি একবার রিভাইজ করে নিবা। আর মনে রাখবা ঘর্ষণ বল সব সময় কোনো বস্তুকে থামানোর চেষ্টা করে। এবার বোর্ডে আসো, বোর্ডে দেখো এখানে 6টা কোশ্চিন, বোর্ড কোশ্চিন 6টা কোশ্চিন বেছে রাখছি। ঢাকা বোর্ডের 2020 সালে আসা সৃজনশীল প্রশ্নটা সলভ করবা, যশোর বোর্ডের 16 এবং 17 সালে আসা প্রশ্ন দুটো সলভ করবা। এটা তুলে নেবো তোমরা খাতায় যখন বলছি। রাজশাহী বোর্ড 2020 এটা সলভ করবা, দিনাজপুর বোর্ড 2016 এটা সলভ করবা, বরিশাল বোর্ড 2016 এটাও সলভ করবা। এখানে যে প্রশ্নগুলো 6টা সৃজনশীল দিছি এই টপিকগুলো আগে তুমি কনসেপ্ট ওয়াইজ পড়বা, তারপরে বোর্ড প্রশ্ন এই 6টা বোর্ড প্রশ্ন সলভ করবা। এবং আমার একটা রিকোয়েস্ট, সাজেশনে যেটা বলছি এর চাইতে কম পড়বা না, সময় পেলে এর চাইতে বেশি পড়বা। সৃজনশীল এই 6টা পড়ার পরে সময় পেলে আরও বেশি পড়বা, এর চেয়ে কম কিন্তু পড়বা না। তো এরপরে আমরা যাব কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে, তোমরা সবাই সঙ্গে থাকো। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা কাজ শক্তি ক্ষমতাটা একটু দেখি। এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসলে তোমাদের সব অধ্যায় ইম্পর্টেন্ট। যদি 14টা অধ্যায়ের উপর পরীক্ষা হতো তাহলে বলা যেত যে কোন অধ্যায় ইম্পর্টেন্ট বেশি, কোন অধ্যায় ইম্পর্টেন্ট কম। কিন্তু এখন অধ্যায় আছে 8টা, তোমাদের সৃজনশীল আসবেও 8টা, এই জন্য সব অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দেখো কাজ শক্তি ক্ষমতার টপিকে 5টা টপিক আছে। প্রথম টপিকটা দেখো W = Fs cos θ, এটা কাজের সূত্র। তাহলে W = Fs cos θ রিলেটেড যত অঙ্ক তোমরা করে ফেলবা, এটা 2 স্টার। 2 নম্বরটা মই দিয়ে ওঠানামার ক্ষেত্রে কৃতকাজ। এই যে একটা মই থাকবে, এই মই দিয়ে তুমি উঠছো বা নামছো, এই কোণটা বা এই কোণটা দেওয়া থাকবে, যে কোনো একটা কোণ দেওয়া থাকবে, তোমাকে কৃতকাজটা বের করতে হবে। মই দিয়ে ওঠানামা করার ক্ষেত্রে কৃতকাজটা হচ্ছে 3 স্টার। মই দিয়ে উঠতে বা সিঁড়ি দিয়ে উঠতে বা তল বেয়ে উঠতে যে পরিমাণ কাজ করতে হয় সেই সূত্রটা, এটা 3 স্টার, খুব ইম্পর্টেন্ট এটা। 3 নম্বর টপিকে আছে শক্তির সংরক্ষণশীলতা পরন্ত বস্তুর ক্ষেত্রে।
তার মানে একটা বস্তুকে তুমি ওপর থেকে এভাবে ছেড়ে দেবা নিচে, বস্তুটা পড়বে, এই ছেড়ে দেওয়ার স্থানে, যে কোনো স্থানে আর এই ভূমিতে, তিনটা জায়গায় মোট শক্তি মানে মোট যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, গতিশক্তির সমষ্টি যে সংরক্ষিত থাকে সেইটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। দেখবা টেস্ট পেপার খুললে অনেক বোর্ডেই প্রশ্ন আসছে। অতএব এটাকে আমি 3 স্টারও না, এটাকে আমি 5 স্টার দিচ্ছি। শক্তির সংরক্ষণশীলতা পরন্ত বস্তুর ক্ষেত্রে, এটা নিশ্চয়ই এটা বুঝতে পারছো আমি কোন পড়ার কথাটা বলছি। তোমরা যারা 2 বছর ধরে পড়ছো এখন ইশারাই যথেষ্ট কোনগুলো ইম্পর্টেন্ট। একটা বস্তু ছেড়ে দিলা এই স্থানে, যে কোনো স্থানে আর ভূমিতে পড়ার সময় তিনটা জায়গাতেই শক্তি সংরক্ষণশীল থাকবে। এটা কিন্তু আবারও বলছি খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। 4 নম্বরে গতিশক্তি। গতিশক্তি মানে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ার রিলেটেড অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে করবা, এমসিকিউ লাগতে পারে, আবার এখান থেকে সৃজনশীলও আসতে পারে। এখানে ভিটা যদি দেওয়া না থাকে, ভিটা ভাঙাতে হয় ইউ প্লাস এটি বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলো সূত্র দিয়ে ভি বের করে নিতে হয়, তারপর গতিশক্তিটা বের করতে হয়। তো গতিশক্তি রিলেটেড যত অঙ্ক আছে সেটা আনুভূমিক গতির ক্ষেত্রে হোক আর উলম্ব গতির ক্ষেত্রে হোক, তোমরা গতিশক্তিটা ভালোভাবে বের করবা। আর ক্ষমতা ও কর্মদক্ষতা, এটা হচ্ছে কয়টা স্টার দেবো জানি না, 5-6টা তো দিতেই হবে। 5টা স্টার দিলাম। এটা খুব ইম্পর্টেন্ট টপিক। পি সমান বিশেষ করে mgh/t, এই সূত্রটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্মদক্ষতা হচ্ছে ইটার অঙ্ক। কর্মদক্ষতা কত পার্সেন্ট, একটা পাম্প কত পার্সেন্ট কাজ করছে, কত পার্সেন্ট ক্ষয় হচ্ছে, এই যে কর্মদক্ষতার অঙ্ক আছে। কূপ থেকে পানি তোলার অঙ্কের সময় আমরা কর্মদক্ষতার হিসাব করি, ওই ব্যাপারগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। ক্ষমতা আর কর্মদক্ষতার এই টপিকটা কিন্তু খুবই ভালো করে পড়বা। আশা করি শক্তির সংরক্ষণশীলতা আর ক্ষমতা যদি প্রশ্ন ঠিকঠাক হয়, যদি টিচার ইচ্ছে করে উল্টাপাল্টা কোশ্চিন না করে, তাহলে এই দুটো টপিকের যে কোনো একটা থেকেই প্রশ্ন তুমি মোটামুটি কমন পেয়ে যাবে আশা করি। তো এখানে দেখো এই 5টা টপিক পড়ার পরে তোমরা বোর্ড প্রশ্ন দেখতে পারো। বোর্ড প্রশ্নগুলো দেখো লিখে দেওয়া আছে। ঢাকা বোর্ড 15-16, রাজশাহী বোর্ড 16-19, চট্টগ্রাম বোর্ড 2016, বরিশাল বোর্ড 17-19, দিনাজপুর বোর্ড 2016 আর সিলেট বোর্ড 2015। এই 9টা সৃজনশীল এখানে আছে। এটা একটু বেশি হয়ে গেল, এখান থেকে প্রশ্ন বেশি আসে, কি করব বলো, এখান থেকে প্রশ্ন আসেই বেশি, এই জন্যে সাজেশন আমি একটু বেশি দিলাম। ইম্পর্টেন্ট অধ্যায়, খুব ভালোভাবে পড়বা। এবং এই অধ্যায়টা পড়ার সময় একটা জিনিস মাথায় রাখবা যে হুবহু এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েটে আছে। এই চ্যাপ্টার যত ভালো করে পড়বা, ইন্টারে উঠলে তোমার তত এই অধ্যায় পড়তে সময় কম লাগবে। তো অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা যাব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় নিয়ে তোমরা অনেকেই ভোগান্তিতে থাকো। তো পঞ্চম অধ্যায়ের যে সাজেশনটা দিব সেটা খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ এই অধ্যায় নিয়ে তোমরা অনেকে যেহেতু ভোগান্তিতে থাকো, তো সাজেশনটা তোমাদের জন্য বেশি কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পঞ্চম অধ্যায়টা একটু দেখি। এবং এই অধ্যায়টা তোমাদের কাছে অনেকের কাছে একটু কঠিন লাগে, এই জন্যে একটু কমাই দিছি। তো তোমরা এই যা দিছি এইটুকু কিন্তু ভালোভাবে পড়বা। দেখো এখানে টপিক তো 2টা দিছি, প্লবতা আর এই যে সূত্রটা। এই সূত্রটা কোত্থেকে আসে? প্যাসকেলের সূত্র থেকে আসে, বল বৃদ্ধিকরণ নীতি। প্যাসকেলের সূত্রের একটা প্রয়োগ হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, সেইটা থেকে। তো প্রথমে বলি, পি সমান এফ এ চাপের সূত্র, রো সমান m/v ঘনত্বের সূত্র, আর তরলের বিন্দুতে কোনো বিন্দুতে চাপের সূত্র পি সমান এইচ রো জি। ওই যত সাজেশনে তুমি পড়ো এই 3টে সূত্র আগে তোমাকে জানতেই হবে, এই 3টে সূত্র জানতে হবে। আর তারপরে তুমি প্লবতার সূত্রটা জানবা, এটা হচ্ছে রো ভি জি প্লবতা, এটা তোমার তরলের ঘনত্ব, এটা বস্তুর নিমজ্জিত অংশের আয়তন বা অপসারিত তরলের আয়তন ইন্টু জি। প্লবতা যেটা সেটাই হারানো ওজন, যেটা প্লবতা সেটাই ঊর্ধ্বমুখী বল, যেটা প্লবতা সেটাই অপসারিত তরলের ওজন। এখানে খুব ভালোভাবে পড়বা। আবারও বলছি, কি বললাম? প্লবতা, অপসারিত তরলের ওজন, বস্তুর হারানো ওজন, ঊর্ধ্বমুখী বল, এই সবগুলোই হচ্ছে তোমার একটা জিনিস, সেটা কি? প্লবতা। অতএব এইটা 5 স্টার দেওয়ার মতো টপিক, আর এই সূত্রটাও 5 স্টার। 2টা টপিকে, এই 2টা টপিক আর বাদ দেওয়া যাবে না। অবশ্যই এই 3টা জিনিস তুমি আগে ভালোভাবে পড়বা, সূত্রগুলো জেনে থাকলেই হবে। আর চাপের একক, ঘনত্বের একক, মাত্রা, এগুলো তো সব জানবাই।
আর এই দুইটা টপিক খুব ভালোভাবে পড়বা। আর বোর্ড প্রশ্ন দেখো, ঢাকা বোর্ড 2020, যশোর বোর্ড 19-20, দিনাজপুর বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019-2020, রাজশাহী বোর্ড 2019, সিলেট বোর্ড 2017। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা সৃজনশীল খুব ভালোভাবে বুঝে পড়বা। কারণ আবারও বলছি, সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমার সরাসরি কমন আসবে না, কোথাও থেকে টিচাররা সরাসরি তুলে দিবে না। তবে অবশ্যই এই 8টা সৃজনশীল, এই দুইটা টপিক পড়ে যদি 8টা সৃজনশীল তুমি বুঝে পড়ো, আমি তোমাকে বলছি কি এই টপিক, এখন এই টপিকের থেকে কেমন মান দিবে, কিভাবে দিবে, ভাষা কেমন হবে সেটা কিন্তু এখন বলা যাবে না, কিন্তু এই সূত্র থেকে প্রশ্ন আসবে। আবার আমি বলছি প্লবতা, এই সূত্র থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দুটো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দুটোর একটা থেকে তো আসবেই একটা। আর এই বোর্ডের প্রশ্নগুলো এই দুটারই অ্যাপ্লিকেশান বিভিন্ন বোর্ডে, প্লবতা এবং এই F1/F2 = A1/A2 এই সূত্রের কেমন প্রশ্নগুলো আসছে সেইগুলোই হচ্ছে এই 8টা সৃজনশীল। তো 8টা সৃজনশীল অবশ্যই তোমরা তোমাদের টেস্ট পেপার বা সাপ্লিমেন্টারি যে বইটা তোমরা কিনছো বা যেখানে থেকেই পড়ো, এই বোর্ড প্রশ্নগুলো তোমরা সলভ করে নিবা। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো 7ম অধ্যায় তোমাদের তরঙ্গ শব্দ। আমরা ওইদিকে 1 থেকে 5 পর্যন্ত আসলাম, 6 নম্বর অধ্যায় তোমাদের সিলেবাসে নাই। এখন 7ম অধ্যায়টা দেখো, এই অধ্যায়ের টপিক খুব কম। V = F ল্যামডা একটা সূত্র, এটাকে 2টা স্টার দেওয়া যায়, এই সূত্র রিলেটেড যত অঙ্ক আছে সব করবা। আর এই টপিকেরই একটা সাব টপিক আছে, সেটা হচ্ছে তরঙ্গের চিত্র থেকে VF ল্যামডা নির্ণয়। এরকম একটা চিত্র তোমাকে দেওয়া থাকবে, এরকম একটা চিত্র, সেখান থেকে ভি বের করতে বলতে পারে, এফ বের করতে বলতে পারে, ল্যামডা বের করতে পারে। সো এফ সমান যে সূত্র আছে 1/T, ল্যামডা সমান যে সূত্র আছে V/F, বা এস সমান যে সূত্র আছে N ল্যামডা, এইসব ছোটো ছোটো সূত্রগুলো কিন্তু পড়বা, কনসেপ্ট পড়তে হবে। আর এই যে প্রতিধ্বনি, এইটা হচ্ছে 5 স্টার টপিক। মানে কেন জানি আমার মন বলছে যে তোমাদের এই টপিক থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। আমি সেইভাবে গ্যারান্টি দিব না, তোমাদের এটা জীবনের ব্যাপার। তবে তোমরা প্রতিধ্বনি খুব ভালো করে পড়বা আর এই টপিকগুলো একটু রিভাইজ করবা। তরঙ্গের চিত্র থেকে VF ল্যামডা নির্ণয়, এটাও 2 স্টার দিচ্ছি। আর তুমি যে অঙ্কই করো না কেন, এই চ্যাপ্টারে তোমাকে একটা জিনিস শিখতেই হবে, সেটা হচ্ছে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। মানে এই যে V2 সমান V2/V1 = T2/T1। কত তাপমাত্রায়, কোন তাপমাত্রায় শব্দের বেগ কেমন হয়, কোন তাপমাত্রায় শব্দের বেগ কেমন হয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে কী করবা, V = F ল্যামডা ভালো করে পড়বা, তরঙ্গের চিত্র থেকে বিভিন্ন রাশি বের করা শিখবা। প্রতিধ্বনির টপিকটা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, প্রতিধ্বনির টপিকটা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এটা খুব ভালো করে পড়বা। আর শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব, এইটা জানতেই হবে তোমাকে। আর বোর্ড প্রশ্ন দেখো, এগুলো লিখেই দিচ্ছি, জাস্ট একটু বলে দিচ্ছি আমি। এই বোর্ড প্রশ্নগুলো তোমরা টেস্ট পেপার থেকে রিভাইজ করবা। চট্টগ্রাম বোর্ড 15/2020, ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্নটা দেখবা, রাজশাহী বোর্ডের 17, 19 আর 20 এই 3টে প্রশ্ন দেখবা রাজশাহী বোর্ডের, বরিশাল বোর্ডের প্রশ্ন দেখবা 2017 সালেরটা, আর কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখবা 17 আর 19। এখানে 4, 3, 7, 2 9টা সৃজনশীল প্রশ্ন আছে। এই 9টা সৃজনশীল প্রশ্ন মানে সিম্পলি 9 × 2 = 18টা ম্যাথ, তোমরা খুব ভালোভাবে কিন্তু সলভ করবা। এবং আবারও বলছি, প্রতিধ্বনি খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা চলে যাব আলোর অধ্যায়ে। আলোর অধ্যায়ে এখানে একটা কথা বলি, দেখো আলোর অধ্যায়ে আমি কোনো বোর্ড প্রশ্ন সাজেস্ট করছি না, তোমরা বোর্ড প্রশ্ন ওভারঅল সবই একটু দেখবা। আলোর অধ্যায়ের যে ব্যাপারটা আছে সেটা হলো চিত্র, আলোর প্রতিফলন, 8ম অধ্যায় যেটা, এটা তোমাদের সিলেবাসে আছে। প্রতিসরণ অধ্যায়টা তোমাদের সিলেবাসে নাই। এই অধ্যায় থেকে তোমাকে 2টা টপিক আমি বেছে দেব, 2টা টপিক। এক হচ্ছে আলোর রশ্মিচিত্র, এটা তোমাকে জানতেই হবে ভাই, তুমি যাই বলো না কেন, আলোর রশ্মিচিত্র অঙ্কন তোমাকে জানতে হবে। এখানে আমি আবারও বলি, দর্পণ আছে, দর্পণ হয় অবতল দর্পণ, দর্পণ হয় উত্তল দর্পণ, এবং দর্পণ হয় সমতল দর্পণ। এই অবতল দর্পণের চিত্র আছে 6টি,
অবতল দর্পণের 6 জায়গায় লক্ষ্যবস্তু রাখলে 6 রকম বিম্ব তৈরি হয়। অসীমে, অসীম প্রধান বক্রতার কেন্দ্রের মধ্যে, বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে, প্রধান ফোকাসে, প্রধান ফোকাস ও মেরুর মধ্যে 6টা চিত্র আছে। তোমরা এটা সবাই জানো, এই 6টা চিত্র অঙ্কন শিখতে হবে। উত্তল লেন্সে একটি চিত্র আছে, উত্তল লেন্সে একটা চিত্র আছে, এবং সমতল দর্পণে 2টা চিত্র আছে। সমতল দর্পণের চিত্র 2টা হচ্ছে একটা বিন্দু বস্তুর জন্য, আর একটা হচ্ছে এরকম বিস্তৃত বস্তুর জন্য। এই যে 6, 2, 8 আর 1 9টা চিত্র, মোট আলো রশ্মি চিত্র 9টি চিত্র আছে। এই 9টা চিত্র তোমাকে আঁকা শিখতে হবে ব্যাখ্যা সহ। ব্যাখ্যা তুমি তোমার নিজের মতো করে লিখবা। এই 9টা চিত্র তুমি যদি ভালোভাবে অঙ্কন করতে পারো, তাহলে এখানে 70% সম্ভাবনা হচ্ছে প্রশ্ন তোমার কমন পাওয়ার। এবং 2 নম্বর একটা টপিক আছে, সেটা হচ্ছে দেখো F সমান R/2 একটা সূত্র আছে না, প্রধান ফোকাস সমান বক্রতার ব্যাসার্ধ বাই 2। এই F সমান R/2 এই সূত্রটা, এবং 1/F ইকুয়াল 1/V প্লাস 1/U এই সূত্রটা, এই সূত্র রিলেটেড, এটাকে 3 স্টার দিলাম, আর এই আলোক রশ্মি চিত্রকে 5 স্টার দিলাম। এই 2টা টপিক খুব ভালোভাবে পড়বা, সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা। আর এমসিকিউর জন্য অবশ্যই তোমার পাঠ্য বইটা আগে ভালো করে রিডিং করবা, তারপরে তুমি তোমার কাছে যেসব বই আছে সেসব বইয়ের থেকে এমসিকিউ পড়তে পারো। কিন্তু সবার আগে তুমি পাঠ্য বই রিডিং করবা, কারণ কোনো জায়গা থেকে যদি সরাসরি এমসিকিউ তুলে দেয় সেটা কিন্তু পাঠ্য বই থেকে দিবে। ঠিক আছে? তো এইটা তোমার গেল প্রতিফলন অষ্টম অধ্যায়। এই 2টা টপিক পড়ার পরে এই রশ্মিচিত্র 9টা রশ্মিচিত্র অঙ্কন শিখবা, এবং এই সূত্র 2টা রিলেটেড অঙ্ক করবা। হ্যাঁ, এই সূত্র থেকে অঙ্ক করতে গেলে কিন্তু এই সূত্রটা লাগবে, বিবর্ধন। এই বিবর্ধনের যে সূত্র আছে না, বিবর্ধন, এই সূত্রটাও ইউজ করতে হবে। তাহলে এই অঙ্কগুলো করবা, সিম্পল অঙ্ক, অল্প অঙ্ক আছে এখানে, অত বেশি নিয়মের অঙ্ক কিন্তু নাই। আর এই 9টা রশ্মিচিত্র অঙ্কন খুব ভালোভাবে তোমাকে শিখতে হবে। অষ্টম অধ্যায় হলো, এরপর থাকছে 11 নম্বর অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আছি লাস্ট অধ্যায়ে, 11 নম্বর অধ্যায়, যার নাম চলতরিৎ। অতএব অনেক স্টুডেন্টের কাছে এটা একটা আতঙ্কের নাম, বর্তনী। বর্তনী দেখলে অনেকের বোধহয় মাকড়সার জাল, তেলাপোকা, মাকড়সা এগুলোর কথা মনে পড়ে নাকি জানি না, এটাকে অনেকে ভয় পায়। তো ভয় পাওয়ার কিছু নাই, এখানে একটা টপিক আছে যে টপিকটা পড়লে 95% সম্ভাবনা প্রশ্ন কমন পাওয়ার। তো এখানে দেখো টপিক কোনটা কোনটা আছে। ওমের সূত্র, V সমান IR। দেখো এই চ্যাপ্টার তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে এই সূত্র পড়তেই হবে। এই সূত্র থেকে প্রশ্ন আসুক বা না আসুক, ওমের সূত্র তোমাকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে। তারপরে রোধের যে সূত্র আছে, R সমান ρ L/A, এই সূত্রটাকে আমি 2 স্টার দিচ্ছি। এখান থেকে 2-1 বার কোশ্চেন বিভিন্ন বোর্ডে আসছে, আর বেশিরভাগ বোর্ডে সবসময়ই প্রায় আসে এই বর্তনী বিশ্লেষণ এই টপিকটা। শ্রেণী সমবায়ের বর্তনী, সমান্তরাল সমবায়ের বর্তনী, মিশ্র সমবায়ের বর্তনী, এই 3 ধরনের বর্তনীর বিশ্লেষণ। বর্তনীর বিশ্লেষণ ব্যাপারটা একটু বুঝাই বলি। একটা অনেকগুলো রোধ থাকবে, তার সাথে একটা ব্যাটারির কানেকশন থাকবে, ভোল্ট থাকবে। কোন রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, কোন রোধের মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাচ্ছে, কোন রোধের বিভব পার্থক্য বেশি, কোনটার বিভব পার্থক্য কম, কোন রোধের মধ্যে দিয়ে কী হচ্ছে, বিভব কীভাবে ভাগ হচ্ছে, কারেন্ট কীভাবে ভাগ হচ্ছে, এগুলো বের করতে বলবে। তো এইটা তোমাদের একটু প্র্যাকটিস দরকার। অনেকগুলো সৃজনশীল তোমরা প্র্যাকটিস করবা, যত বেশি হয় সম্ভব করবা, কারণ এই টপিক থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছই। তাহলে এই টপিকের অনেক সৃজনশীল তুমি পড়বা। আমি কিছু এখানে বেছে দিলাম। দেখো, বরিশাল বোর্ড 2020, রাজশাহী বোর্ড 15, 16, 19। রাজশাহী বোর্ডকে একটু বেশি ফলো করবা, যেহেতু তোমরা রাজশাহী বোর্ডের পরীক্ষার্থী বেশিরভাগই এই অঞ্চলের। আর রাজশাহী বোর্ডের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবা তাদের বোর্ডটা একটু বেশি ফলো করার চেষ্টা করবা। তবে আমি এখানে যেগুলো দিচ্ছি মিনিমাম এগুলো তোমাকে দেখতেই হবে। কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখো 17 আর 20 সালে, এই দুটা করবা। চট্টগ্রাম বোর্ডের 15 আর 16 সালের প্রশ্ন দুটো পড়বা। দিনাজপুর বোর্ডের 16 আর 17 সালের প্রশ্ন দুটো পড়বা। সিলেট বোর্ডের 2019 সালের প্রশ্ন পড়বা। এখানে একটু প্রশ্ন বেশি হয়ে গেল, একটা টপিক থেকেই না অনেক প্রশ্ন আসে, আর বর্তনীকে না বিভিন্নভাবে অ্যারেঞ্জ করা যায়, এই জন্যে এখানে প্রশ্ন কমানো যাচ্ছে না। এই প্রশ্নগুলো তুমি পড়বা। এখন আমরা জাস্ট 2 মিনিটে একটা রিভিউ দিব।
জাস্ট 2 মিনিটে একটা রিভিউ দিব, একটু দেখো। গতি, বল, কাজ শক্তি, ক্ষমতা, পদার্থের অবস্থা ও চাপ 5ম অধ্যায়। এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়, এটা 3 নম্বর অধ্যায়, এটা 4 নম্বর অধ্যায়, এটা 5 নম্বর অধ্যায়। তারপর 7 তরঙ্গ, 8 আলোর প্রতিফলন এবং 11 নম্বর অধ্যায় হচ্ছে চলতরিৎ। এই তো কয়েকটা অধ্যায় না? প্রত্যেকটা অধ্যায়ে এমন কিছু টপিক আছে যে টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ওই টপিকগুলো তুমি যদি এবার খুব ভালোভাবে পড়ে যাও, যেহেতু তোমাকে 8টার মধ্যে মাত্র 3টা লিখতে হবে, তুমি যদি শুধু ওই টপিকগুলোও ভালো করে পড়ে যাও তাও কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে। বেশি ভালো নাও হতে পারে, খুব কম পড়ে গেলে, কিন্তু তারপরেও এটাতে জীবন বেঁচে যাবে, তুমি হয়তো A+ও পেয়ে যাবা। গতি অধ্যায় থেকে তুমি সবার আগে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে টেবিল থেকে গ্রাফ অঙ্কন, যেটা আমি তোমাদের সাজেশনে একবার বলছি। টেবিল থেকে গ্রাফ অঙ্কন বা বিশ্লেষণ, গ্রাফের বিশ্লেষণ করবা। এই টপিকটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। বল অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এই টপিকটা বল অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। কাজ শক্তি ক্ষমতার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্ষমতা। এখানে আসলে 2টা বলতে হয়, এই 2টা তোমার প্যারালালি 2টাই তোমার ইম্পর্টেন্ট, শক্তি সংরক্ষণশীলতা আর ক্ষমতা। পদার্থের অবস্থায় হচ্ছে প্লবতা এবং প্যারালালি আর একটা আছে F2/F1 এই 2টাই, এখানে কোনোটাই কমানো বা বাড়ানো যাচ্ছে না। আর প্লবতা বা হারানো ওজন, কতটুকু ডুববে কতটুকু ভাসবে, এটা ভালোভাবে পড়বা। তরঙ্গে এসে একটাই ইম্পর্টেন্ট টপিক দিচ্ছি, প্রতিধ্বনি। দেখো এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তার মানে এই না যে এগুলো থেকেই আসবে, এগুলো থেকে আমি বলে দিচ্ছি যে এগুলো বেশি ইম্পর্টেন্ট। তুমি 8টা পড়লে তো 3টা তো আসবেই। প্রতিধ্বনি, আলোর প্রতিফলনের চিত্র, যেটা বললাম, আলোর যে রশ্মি চিত্রগুলো সেগুলো। আর চলতরিতে হচ্ছে বর্তনী বিশ্লেষণ। এটা হচ্ছে তোমার টোটাল ফিজিক্সের যে 8টা চ্যাপ্টার, তার মধ্যে 7টা চ্যাপ্টারের থেকে সৃজনশীল প্রশ্ন আমি সাজেস্ট করছি, 1 নম্বর থেকে পড়তে মানা করছি। এই 7টা অধ্যায়ের 7টা সৃজনশীলের মধ্যে টেবিল থেকে গ্রাফ অঙ্কন, ভরবেগের সংরক্ষণ সূত্র, ক্ষমতা শক্তির সংরক্ষণশীলতা, প্লবতা আর বল বৃদ্ধিকরণ নীতি, প্রতিধ্বনি, চিত্র অঙ্কন আলোর প্রতিফলনে এবং চলতরিতে বর্তনী বিশ্লেষণ, এই 7টা-8টা টপিক তুমি খুব ভালোভাবে পড়ো। প্রয়োজনে পরীক্ষার দিন সকালবেলা বসে যদি কিছু রিভিশন করতে চাও তাহলে এই টপিকগুলো রিভিশন করো। আবারও বলছি, পরীক্ষার দিন সকালে বসে যদি তুমি ফিজিক্স রিভিশন করো তখন তুমি এই টপিকগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে যে এই টপিকগুলো রিভিশন করে পরীক্ষার হলে চলে যাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, A+ পাও, ভালো কলেজে পড়ো এবং তারপরে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে রাজশাহীতে বাটার মোড়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।